আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা ইংলিশ হেক্সার ইবিক একাডেমির পক্ষ থেকে অর্থনীতির একটি ক্লাসে হাজির হলাম। আমাদের আজকের ক্লাসটি হবে তোমাদের অর্থনীতি প্রথম বছরের দ্বিতীয় চ্যাপ্টার, ভোক্তা ও উৎপাদকের আচরণ, কনজিউমার অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার থেকে। এখান থেকে আমরা মূলত উপযোগ ধারণাটা একটু দেখবো। উপযোগের বিস্তারিত বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে বেসিক সংজ্ঞা টঙ্গাগুলো জেনে নিই, এরপর আমরা একেবারে খাতায় এঁকে দেখাবো কিভাবে চিত্রগুলো অঙ্কন করতে হবে। তাহলে এখানে প্রথমে একটু দেখি আমরা ভোক্তার আচরণ এবং উৎপাদকের আচরণ কি। এই যে একজন ভোক্তা কিভাবে বাজার থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে, কোন কোন বিষয় দ্বারা ভোক্তার চাহিদা প্রভাবিত হয়, এবং কোনো একটি বিষয় পরিবর্তন হলে ভোক্তার যেভাবে প্রতিক্রিয়া প্রকাশ করে তাকে ভোক্তার আচরণ বলে। অর্থাৎ ভোক্তার যাবতীয় কার্যাবলী, ভোক্তার কারণে বাজারে যে প্রভাবগুলো পড়ে সেটা হচ্ছে মূলত ভোক্তার আচরণ। অন্যদিকে উৎপাদনের উপকরণের দাম, প্রযুক্তি, জ্ঞান, সময় ইত্যাদি পরিবর্তন হলে উৎপাদকের উৎপাদন সিদ্ধান্তে যে প্রভাব পড়ে তাকে বলা হয় উৎপাদকের আচরণ। অর্থাৎ যেসব কারণে উৎপাদক উৎপাদনের সিদ্ধান্ত নেয়, সে বেশি করবে নাকি কম করবে বা কতটুকুতে করবে, সেই সিদ্ধান্তটা সেটা হচ্ছে মূলত উৎপাদকের আচরণ। তাহলে আমরা এখন দেখি উপযোগ ধারণাটা। উপযোগ অর্থাৎ ইউটিলিটি। উপযোগের ধারণা, কনসেপ্ট অফ ইউটিলিটি। সাধারণ অর্থে উপযোগ বলতে উপকারিতা বোঝায়। তাহলে সাধারণ অর্থে উপযোগ বলতে বোঝায় উপকারিতাকে, কিন্তু অর্থনৈতিক উপযোগ বলতে কোনো দ্রব্য বা সেবা সামগ্রীর মধ্যে ভোক্তার অভাব পূরণ করার যে ক্ষমতা তাকে উপযোগ বলে। তাহলে তোমরা এখানে যেগুলো আন্ডারলাইন করতেছি এগুলো একটু লিখে ফেলবে, নোট করে ফেলবে। তাহলে এটা সহজে আমি আরো সহজ করে দিচ্ছি। এটা হচ্ছে উপযোগ বলতে বোঝায় কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। জাস্ট এক কথায় লিখে দিবে হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। জাস্ট এক কথায় লিখে দিবে। যেমন খাদ্য মানুষের ক্ষুধার অভাব পূরণ করে, কিংবা শিক্ষা মানুষের জ্ঞানের অভাব পূরণ করে। তাহলে এই যে অভাব পূরণের ক্ষমতা, সেটা হচ্ছে মূলত উপযোগ। খাদ্য অথবা শিক্ষার এরূপ অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। অধ্যাপক মেয়ার্সের মতে উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। তাহলে এটাও লিখতে পারি আমরা। উপযোগ হলো কোনো দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে সক্ষম। সহজে এটা লিখতে পারো। এরপর উপযোগ ধারণার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে কি, উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। অর্থাৎ এটা সংখ্যা দ্বারা পরিমাপ করা যায়। উপযোগ অর্থের মাধ্যমে পরিমাপযোগ্য। অর্থাৎ অর্থ দ্বারা কি করা যায়, পরিমাপ করা যায়। অর্থের প্রান্তিক উপযোগ স্থির। অর্থাৎ এটা প্রান্তিক উপযোগটা আমরা একটু পরেই পড়বো। অর্থাৎ কি থাকে, অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকে, এখানে পরিবর্তন হয় না, বেশ কম হয় না প্রান্তিক উপযোগটা। উপযোগ একটি মানসিক ধারণা, অর্থাৎ এটা মনস্তাত্ত্বিক ধারণা। কারণ এটা আমরা মূলত মানসিকভাবে এটা ফিল করি যে আমি কতটুকু স্যাটিসফাইড কোনো একটা দ্রব্য ভোগ করে। ভোগের মাধ্যমে উপযোগ প্রকাশ পাই। তাহলে ভোগের মাধ্যমে কি হয়, উপযোগটা প্রকাশ পাই। আমি ভোগ না করলে কোনো দ্রব্যের, সেখান থেকে আমি স্যাটিসফাইড কিনা বা কতটুকু অভাব পূরণ করতে পারতেছি সেটা আমি বুঝবো না। এই জন্য ভোগের মাধ্যমে কি প্রকাশ পাই, উপযোগটা প্রকাশ পাই। এবার উপযোগের ক্ষেত্রে নীতি নৈতিকতা বিষয়টি বিবেচিত হয় না। অর্থাৎ এখানে একজন মদ পানকারী ব্যক্তির ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি, সেক্ষেত্রে তার নীতি নৈতিকার বিষয়টা আসবে এখানে, জাস্ট আসবে সে মদ পান করে কতটুকু স্যাটিসফাইড হলো সেই বিষয়টি আসবে। অর্থাৎ এখানে নীতি নৈতিকার বিষয়টি বিবেচিত হয় না। স্থান, কাল, পাত্রভেদে উপযোগের পার্থক্য হয়। অর্থাৎ এক স্থানে একটা দ্রব্যের উপযোগ বেশি হতে পারে, আবার অন্য স্থানে সেই দ্রব্যের উপযোগ কম হতে পারে। আবার একটা কালে একটা দ্রব্যের উপযোগ কম হতে পারে, অন্য কালে সেম দ্রব্যের উপযোগ কি হতে পারে, কম হতে পারে। যেমন আমি যদি বলি যে শীতকালে গরম কাপড়, উষ্ণ কাপড়ের চাহিদা প্রচুর থাকে, কিন্তু সেই কাপড় যদি আমি গরমকালে বিক্রি করি তাহলে সেটার চাহিদা থাকবে না, অর্থাৎ সেটা উপযোগ থাকবে না, সেখান থেকে অভাব মেটাবে না। সেম ভাবে আমরা যদি ফ্যানের ব্যাপারটা চিন্তা করি, বা নরম কাপড় বা ঠান্ডা কাপড়ের বিষয়টা চিন্তা করি, শীতকালের ক্ষেত্রে সেটা কিন্তু উপযোগ কম থাকবে। তাহলে এই জন্য বলা হচ্ছে স্থান, কাল, পাত্রভেদে উপযোগের পার্থক্য হয়। এরপর আসি আমরা ভোক্তার আচরণ বিশ্লেষণের সুবিধার্থে উপযোগ পরিমাপে দুটি পদ্ধতি প্রয়োগ করা হয়। একটা হচ্ছে সংজ্ঞাবাচক উপযোগ, একটা পর্যায়বাচক উপযোগ। সংজ্ঞাবাচক উপযোগটি অর্থাৎ যেটা সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। কোন দ্রব্যভোগের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে যদি সংখ্যাবাচক সংখ্যা দ্বারা 1, 2, 3, 4 ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় তখন তাকে সংখ্যাবাচক উপযোগ বলে। আরেকটা হচ্ছে পর্যায়বাচক। একটা সেটা হচ্ছে কি, উপযোগকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায়ে বা স্তরে বিভক্ত করে পরিমাপ করলে তাকে পর্যায়গত উপযোগ বলে। তাহলে আমরা উপযোগকে দুই ভাবে কি করতে পারি, উপস্থাপন করতে পারি বা প্রকাশ করতে পারি। সংখ্যাবাচক উপযোগ, আরেকটা হচ্ছে পর্যায়বাচক উপযোগ। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এভাবে বলতে পারি, বা প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক এভাবে বলতে পারি আমরা। এরপর আসি আমরা উপযোগের শ্রেণীবিভাগ। মার্শালের উপযোগ তত্ত্বে ধরে নেওয়া হয় উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। তাই সংখ্যাগত উপযোগ নিয়েই মার্শালের উপযোগ তত্ত্ব আবর্তিত। তাহলে এই দুইটা একটু লিখে নিবে এখানে, সংখ্যাবাচক উপযোগ, পর্যায়বাচক উপযোগ, এই দুটো লিখে নিবে। তাহলে সংখ্যাগত উপযোগকে তিন ভাগে ভাগ করা যায়, এটা অবশ্যই লিখবে।
একটা হচ্ছে মোট উপযোগ টোটাল ইউটিলিটি, এরপর গড় উপযোগ এভারেজ ইউটিলিটি, এরপরে প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটি। তাহলে মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই তিনটা উপযোগে আমরা এখন বিস্তারিত দেখব। তাহলে প্রথমে আমরা একটু সংজ্ঞাটা জেনে নিই। মোট উপযোগের সংজ্ঞা কি? মোট উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে, এই যে কোনো দ্রব্যের বিভিন্ন একক বুক করে যে উপযোগ পাওয়া যায় তার সমষ্টিকে মূলত মোট উপযোগ বলা হয়। তাহলে কোনো দ্রব্য যখন আমরা বিভিন্ন একক বুক করব সেখান থেকে যে উপযোগটা পাবো তার সমষ্টিকে বলা হয় কি টিইউ বা টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ। মোট উপযোগ নির্ভর করে পণ্য বুকের পরিমাণের উপর। তাহলে সংজ্ঞাটা মনে রাখবে কি, মোট উপযোগ কাকে বলে? মোট উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মূলত মোট উপযোগ। জাস্ট এই কথাটাই লিখে দিই। যেমন আমরা এখানে উদাহরণ দেওয়া হচ্ছে, মনে করি কোনো একজন ভোক্তা আপেলের বিভিন্ন একক বুক করে। প্রথম একক আপেল থেকে 20 ইউটিল। ইউটিল হচ্ছে উপযোগ পরিমাপের একক, এই যে উপযোগের পরিমাপক হচ্ছে ইউটিল। 20 ইউটিল। দ্বিতীয় একক বুক থেকে সে পায় 16 ইউটিল, এবং তৃতীয় একক থেকে সে পায় 12 ইউটিল উপযোগ। এক্ষেত্রে মোট উপযোগ হবে, অর্থাৎ এই তিনটা যোগ করা, অর্থাৎ U1 U2 U3, অর্থাৎ এই যে TU ইকুয়াল U1 U2 U3 ইত্যাদি দিয়ে, অর্থাৎ যে কয়টা টাকা করি সবগুলো সমষ্টি হচ্ছে মূলত আমার টোটাল ইউটিলিটি বা TU। এরপর গড় উপযোগ কি? গড় উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের একক প্রতি উপযোগকে গড় উপযোগ বলে। অর্থাৎ কোনো দ্রব্য এক একক বুক করলে যে উপযোগ পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। এক কথা লিখে দিবে এটাই। গড় উপযোগ কাকে বলে যদি বলে সেক্ষেত্রে বলতে কি, কোনো দ্রব্যের এক একক বা প্রতি একক বুকের ফলে যে উপযোগ পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। অর্থাৎ এটা এভাবে বলতে পারি আমরা, মোট উপযোগকে পণ্যের পরিমাণ দ্বারা বা কিউ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। তাহলে মোট উপযোগকে পণ্যের পরিমাণ দ্বারা বা কিউ দ্বারা ভাগ করলে যে ফল পাওয়া যায় তাকে কি বলে? গড় উপযোগ বলে। তাহলে ইউ ইকুয়াল টিইউ বাই কিউ। ইউ ইকুয়াল কি? টিইউ বাই কিউ। সূত্র, ইউ সূত্র কি? টিইউ বাই কিউ। আর টিইউ সূত্র কি? U1 ইকুয়াল U2 ইকুয়াল U3। অর্থাৎ এটা এভাবে বলা যায়, MU1 MU2 MU3 এভাবে বলা যায়। MU1 MU2 MU2 3 ডট ডট দিয়ে MUN ইকুয়াল এভাবে লেখা যায়, বা U1 U2 U3 ডট ডট UN এটাও লেখা যায়। তাহলে যেভাবে ইচ্ছা আমরা লিখতে পারি। এখানে U1 হচ্ছে গড় উপযোগ, T1 হচ্ছে মোট উপযোগ, আর Q হচ্ছে পণ্যের বা বুকের পরিমাণ বা কিউ কোয়ান্টিটি। যেমন আমরা একটু দেখি, একজন ভোক্তা 2 একক আপেল বুক করে 18 ইউটিল উপযোগ লাভ করে। এক্ষেত্রে গড় উপযোগ হবে কি? আমরা 18 দিয়ে 2 কে ভাগ করলে কি পাবো? 9 ইউটিল পাবো, অর্থাৎ গড় উপযোগটা পেয়ে যাবো। এরপর আসি আমরা প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। মার্জিনাল ইউটিলিটি হচ্ছে কোনো দ্রব্যের বুকের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে উপযোগ বলে। তাহলে বলা হচ্ছে কি, কোনো দ্রব্যের বুকের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তার অনুপাতকে প্রান্তিক উপযোগ বলে। এটা একটু কোডিং লাগবে, সেজন্য সহজভাবে বলে দিচ্ছি। এটা হচ্ছে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক বুকের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় বা যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটাকে বলা হয় প্রান্তিক। এখানে আছে, অর্থাৎ অতিরিক্ত এক একক দ্রব্য বুকের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। অর্থাৎ এক কথায় বলতে পারো যে, লিখতে পারো যে কোনো দ্রব্য বা সেবার অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। জাস্ট এই কথাটাই লিখবে। অতিরিক্ত কোনো দ্রব্য বা সেবা এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় সেটাই কি? প্রান্তিক উপযোগ। যেমন এটা সূত্র হচ্ছে MU ইকুয়াল ডেল টিউ বা ডেল কিউ। ডেল মানে পরিবর্তন, এখানে ডেলটা এটা গ্রিক পরিমাপক বা গ্রিক সাইন। MU ইকুয়াল ডেল টিউ বা ডেল কিউ, অর্থাৎ ডেল মানে এখানে পরিবর্তন, অর্থাৎ ডেল টিউ মানে হচ্ছে কি মোট উপযোগের পরিবর্তন, আর ডেল কিউ মানে মোট বুকের পরিবর্তন, অর্থাৎ কোয়ান্টিটির পরিবর্তন। সেটা আমরা একেবারে যখন করবো, চিত্র অঙ্কন করবো, তখন একেবারে আরো বুঝিয়ে দিব স্পষ্টভাবে। এখন যেমন এখানে দেখি, মনে করে একজন ভোক্তা 2টি আপেল বুক করে 18 ইউটিল উপযোগ পায়। 3টি আপেল বুক করলে 24 ইউটিল উপযোগ লাভ করে। এক্ষেত্রে তৃতীয় একক আপেলের প্রান্তিক উপযোগ হলো MU ইকুয়াল ডেল টিউ বাই ডেল কিউ ইকুয়াল। তাহলে ডেল টিউ হচ্ছে কি, এই যে এখানে 2টা ইউটিল আমরা যখন পরিবর্তন বের করবো তখন 2টা ইউটিল লাগবে আমার। এই যে 18, এটা হচ্ছে 24। তাহলে এখানে এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। এই 24 থেকে যখন 18 বিয়োগ করবো তখন আমরা 6 পাবো। অর্থাৎ পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ করাই হচ্ছে মূলত এই ডেল টিউ পরিবর্তন। অর্থাৎ ডেল টিউর মান হচ্ছে কি, পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ, অর্থাৎ 24 মাইনাস 18 সমান সমান কত? 6। এরপর কিউ হচ্ছে কি, এখানে প্রথম একক সে পাই কত? দ্বিতীয়টি, অর্থাৎ দ্বিতীয় এবং তৃতীয়, অর্থাৎ কোয়ান্টিটি হচ্ছে এটা 2 এটা 3। তাহলে কিউতে আমাদের পরিবর্তন হবে কি 3 মাইনাস 2, অর্থাৎ পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যা বিয়োগ। পরবর্তী সংখ্যা এখানে 3, পূর্ববর্তী সংখ্যা 2, অর্থাৎ 3 থেকে 2 বিয়োগ করলে কি পাই আমরা? 1 পাই, অর্থাৎ 6 থেকে 6। তার মানে MU ইকুয়াল আমাদের 6 ইউটিল আসতেছে এখানে। তাহলে ডেল টিউ
ইকুয়াল এই যেখানে 24 - 18 সমান সমান 18 6 ইউটিল, আর ডেল কিউ মানে বুকের পরিবর্তন, তাহলে 3 - 2 ইকুয়াল 1। তাহলে সুতরাং mu ইকুয়াল 6/1 সমান সমান 6 ইউটিল। এটা সহজেই বের করা যায়, আমি দেখাবো যখন আমরা ম্যাথ করব। তাহলে এখানে আরো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা অনেক সময় পরীক্ষায় আসে। তাহলে অধ্যাপক মার্শালের মতে প্রান্তিক উপযোগ ক্রমহ্রাসমান। তাহলে প্রান্তিক উপযোগ কি? ক্রমহ্রাসমান, অর্থাৎ মার্শালি উপযোগ তত্ত্বের প্রধান দিক হলো প্রান্তিক উপযোগের ক্রমহ্রাসমান নিয়ম। এই বিধি অনুসারে একটি নির্দিষ্ট সময়ে কোনো ভোক্তার কোনো দ্রব্যের বিভিন্ন একক ভোগের সাথে সাথে মোট উপযোগ ক্রমশ বাড়বে, তবে প্রতিবারই এই বাড়ার হার ক্রমহ্রাসমান হবে, ফলে অতিরিক্ত ভোগের ফলে প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে। তাহলে এই বিধিটা কি? বিধিটা সংজ্ঞা রাখতে কি, যেমন ভোক্তা কোনো একটি বিশেষ পণ্য যতই অধিক পরিমাণে ভোগ করতে থাকে ততই ওই পণ্যের প্রান্তিক উপযোগ ক্রমশ হ্রাস পেতে থাকে। ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই নিয়মকেই মূলত অর্থনীতিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। তাহলে এক কথায় তোমরা লিখতে পারো যে কোনো দ্রব্য বা সেবার ভোগ ক্রমান্বয়ে বৃদ্ধি করলে, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেলে এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেলে তাকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। জাস্ট এই কথাটা লিখে রাখবে। অনুমিতির শর্ত, অর্থাৎ এটা প্রযোজ্য, এই বিধি কার্যকর হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেটা হচ্ছে বিবেচ্য সময়ে দ্রব্যের দাম স্থির থাকবে, অর্থাৎ আমি যে সময়টাতে এটা বিবেচনা করব সেই সময়টাতে দ্রব্যের দামটা কি থাকতে হবে? স্থির থাকতে হবে, সেটা বেশি কম হওয়া যাবে না। বেশি কম হলে এই বিধির কার্যকর নাও হতে পারে। ভোক্তার আয়, রুচি, অভ্যাস স্থির থাকতে হবে। তাহলে ভোক্তার আয় যদি কমে যায় বা হ্রাস পায়, সেক্ষেত্রে উপযোগ কি হতে পারে? হ্রাস বৃদ্ধি করতে পারে। সেমভাবে রুচি এবং অভ্যাস সেটাও যদি কি হয়? পরিবর্তন হয়, তাও কি হতে পারে? এই উপযোগ বিধির কি হতে পারে? বিঘ্ন করতে পারে। যেমন আমি যদি বলি রুচি, যেমন আমি গরুর মাংস রেগুলার পছন্দ করি এখন, তাহলে হঠাৎ করে দেখা যাচ্ছে আমার রোগের কারণে বা যে কোনো কারণে আমার রুচির পরিবর্তন হলো, আমি গরুর মাংস এখন খাই না। তাহলে আমাকে যদি গরুর মাংস বারবার দেওয়া হয়, সেক্ষেত্রে আমার সেটার প্রতি উপযোগটা আসবে না, অর্থাৎ সে অপূরণের ক্ষমতাটা থাকবে না, অর্থাৎ গরুর মাংস কি থাকবে না? অপূরণের ক্ষমতাটা থাকবে না। আবার কেউ দেখা যাচ্ছে যে সে গরুর মাংস খুবই পছন্দ করে, তার যে রুচি আছে সেখান থেকে দেখা যাচ্ছে রুচি হঠাৎ করে তার রুচি বেড়ে গেল। তাহলে এখন যদি রুচি বেড়ে যায় বা অভ্যাস বেড়ে যায়, সেক্ষেত্রে তার যে উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাওয়ার কথা সেটা কিন্তু কমবে না, বরঞ্চ বৃদ্ধি পাবে। আমরা এটা অনেকটা নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রে স্পষ্ট বুঝাতে পারি। সেটা আমরা একটু পরে দেখব, যখন আমরা উপযোগ বিধির এই বিধি যেখানে কার্যকর হবে না, অর্থাৎ সীমাবদ্ধতা পড়ব, তখন আমরা দেখবো এটা। তাহলে ভোক্তার আয় যদি পরিবর্তন হয়, রুচি যদি পরিবর্তন হয়, অভ্যাস যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না, অর্থাৎ হ্রাস বৃদ্ধি করতে পারে। তাহলে কেন হবে না সেটা আমরা একটু পরে দেখব। দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয়। তাহলে দ্রব্যের বিভিন্ন এককগুলো কি হতে হবে? সমজাতীয় হতে হবে, একটা এক এক রকম হতে পারবে না। তাহলে দ্রব্যের বিভিন্ন একক কি হতে হবে? সমজাতীয় হতে হবে, একই জাতীয় হতে হবে। যেমন আমি সাপোজ আম খাবো, এখন আম যদি আমি প্রথম একটা আম খেলাম, এরপর প্রথম একটা সাপোজ রূপালী আম খেলাম, এরপরে আরেকটা আনারস খেলাম, এরপর একটা আপেল খেলাম, তাহলে এগুলো কিন্তু আর সমজাতীয় হচ্ছে না, তাহলে এগুলো ভিন্ন জাতি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই বিধি কার্যকর হতে হবে না, আম হতে হবে সমজাতীয়, অর্থাৎ সাপোজ দ্রব্য হতে হবে সমজাতীয়, অর্থাৎ আমই হতে হবে। এটা আমের বদলে বা আপেল কিংবা কমলা এই জাতীয় কোনো কিছু হতে পারবে না, অর্থাৎ যে দ্রব্যটা আমি বিবেচনা করবো বা যে দ্রব্যে বুক করব সেই দ্রব্যটাই বিবেচনা করতে হবে এখানে। এরপর উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। তাহলে উপযোগটা কি করা যায়? সংখ্যার মাধ্যমে কি করা যায়? পরিমাপ করা যায়। ভোক্তা যুক্তিশীল, তাহলে এখানে পাগল কিংবা কেউ যদি যুক্তিশীল না হয়, সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। তাহলে কেন হবে না সেটাও আমরা দেখবো। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির কার্যকারিতা উপযুক্ত শর্তের উপর নির্ভরশীল। এরপর আসি আমরা এই যে একটি কাল্পনিক সূচির সাহায্যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি ব্যাখ্যা করা হলো। তাহলে এখানে ভোগের পরিমাণ 1 থেকে 7 পর্যন্ত আছে, তারপর হচ্ছে মোট উপযোগ টোটাল ইউটিলিটি আছে, তারপর হচ্ছে প্রান্তিক উপযোগ এমইউ আছে। এগুলো কিভাবে বের করতে হয়, কিভাবে লিখতে হয়, এগুলো আমি দেখাবো খাতার মধ্যে। এখন বেসিক জিনিসপত্রগুলো এখানে আলোচনা করতেছি, এরপর আমি খাতায় একেবারে সুন্দর করে এঁকে দেখাবো। তারপরে আসি আমরা এই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির সীমাবদ্ধতা, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না।
ফার্স্টে আসি আমরা অপরিবর্তনীয়তা। নির্দিষ্ট সময়ে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পছন্দ স্থির বলে অনুমান করা হয়। এগুলোর কোনো একটির পরিবর্তন হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অকার্যকর হয়ে পড়ে। তাহলে ভোক্তার আয় যদি বেড়ে যায়, তাহলে সে যে দ্রব্যটা বুক করে সেই দ্রব্যের যে উপযোগ সেটা তার বৃদ্ধি পেতে পারে। আবার রুচি, কারোর যদি রুচি কমে যায়, কোনো একটা দ্রব্যের রুচি যদি কমে যায়, তার যে স্বাভাবিক রুচি আছে সেই রুচি থেকে যদি কমে যায়, সেক্ষেত্রে এই দ্রব্যের উপযোগ তার কাছে কমতে পারে। আবার কোনো দ্রব্যের অভ্যাস যদি তার বেড়ে যায়, অভ্যাসে পরিণত হয়, সেক্ষেত্রে বা পছন্দ যদি বেশি হয়, সেক্ষেত্রে সে দ্রব্যটা উপযোগ না কমে বরঞ্চ বৃদ্ধি পেতে পারে। এই জন্য বলা হচ্ছে এই আয়, রুচি, অভ্যাস, পছন্দ যে স্বাভাবিক যে ধারা ছিল সে স্বাভাবিক অবস্থা থাকতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না। এরপর হচ্ছে দ্রব্যের উপযুক্ত একক। দ্রব্যের এককগুলো পর্যাপ্ত না হলে এই বিধি কার্যকর হবে না। যেমন একজন তৃষ্ণার্ত মানুষ, তাকে যদি আমি এক চা চামচ পানি দিই, সেক্ষেত্রে সেটা হবে না, তাকে 1 গ্লাস পানি দিতে হবে। তাহলে এটা হচ্ছে একজন ব্যক্তির ক্ষেত্রে সেটা পর্যাপ্ত পরিমাপ বা উপযুক্ত একক। এখন আমি যদি একটা কবুতরের বাচ্চাকে কিংবা মুরগিকে যদি 1 চামচ পানি দিই, সেক্ষেত্রে তার কাছে সেটা উপযুক্ত একক। কিন্তু একজন মানুষকে যদি আমি 1 গ্লাস পানির বদলে 1 চামচ পানি দিই, সেক্ষেত্রে সেটা তার উপযুক্ত একক হবে না। তাহলে এখন যদি আমি তাকে 1 চামচ পানি দিই, তার এই 1 চামচ পানি খাওয়ার ফলে বা পান করার ফলে তার পানির উপযোগ না কমে বরঞ্চ বৃদ্ধি পাবে। কারণ তাকে একটু চোয়ার ফলে বা দেওয়ার ফলে তার তৃষ্ণাটা বেড়ে যাবে, এখন আর বেশি খেতে হবে। তার মিনিমাম তাকে 1 গ্লাস পানি দিতে হবে, তার যে উপযোগ ধারণা সেটা এই বিধিটা কার্যকর হওয়ার জন্য। তখনই, অর্থাৎ আমার যখন একদম বেশি পিপাসা লাগবে, তখন আমি 1 গ্লাস পানি পান করলে তখন আমার তৃষ্ণা অনেকটা কমে যাবে। এরপরে কিন্তু আমি 1 গ্লাস পানি সেম পান করলে সেম যে প্রথম অবস্থায় যে উপযোগটা পেয়েছিলাম, যে অভাববোধটা আমি ফিল আপ করেছি, সেটা কিন্তু পাবো না। এটাও আমি বিস্তারিত আলোচনা করব যখন আমি চিত্র অঙ্কন করবো। এটা এখানে ঠিকঠাক বা একেবারে পরিষ্কার করে বলতেছি আমি, যখন চিত্র অঙ্কন করবো সেখানে আরো বিস্তারিত সুন্দরভাবে বুঝিয়ে দিব। তো এক্ষেত্রে কি হতে হবে, দ্রব্যের উপযুক্ত এককটা সমপরিমাণ হতে হবে। এখন আমি যদি একটা গরু কিংবা হাতিকে 1 গ্লাস পানি দিই, সেটা কিন্তু তার উপযুক্ত হবে না, তাকে দিতে হবে বালতিতে করে, তাহলে সেটাই তার উপযুক্ত একক। তাহলে এখানে সেই এককটা ঠিক থাকতে হবে। এরপর সময় ব্যবধান বিবেচনা করলে এই বিধি কার্যকর হয় না। কারণ কোন একটি নির্দিষ্ট দ্রব্য বুক করলে ওই সময়ে তার উপযোগ হ্রাস পাবে, কিন্তু সময় ব্যবধান বিবেচনা করলে ওই দ্রব্যের উপযোগ আবার বৃদ্ধি পাবে। অর্থাৎ যেমন আমি সকালে 8টা বাজে 1 গ্লাস পানি পান করলাম, এখন আবার যদি দুপুরে 12টার দিকে আমি 1 গ্লাস পানি পান করি, সেখান থেকে কিন্তু আমি সেম উপযোগ পাবো, বরং তার বেশিও পেতে পারি। কিন্তু আমি সকাল 8টায় 1 গ্লাস পানি পান করলাম, আবার 2 মিনিট পর আবার 1 গ্লাস পানি পান করলাম, আবার 2 মিনিট পর আবার 1 গ্লাস পানি পান করলাম, সেক্ষেত্রে কিন্তু আমার উপযোগগুলো কমে যাবে। এই জন্য বলা হচ্ছে সময় ব্যবধান এখানে ঠিক থাকতে হবে। সময় ব্যবধান যদি অতিরিক্ত হয়ে যায় বা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে উপযোগ না কমে বরঞ্চ বৃদ্ধি পেতে পারে। এরপর শখের দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি প্রযোজ্য হয় না। তাহলে শখের দ্রব্যের ক্ষেত্রে কি হয় না, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি হয় না, প্রযোজ্য হয় না। কারণ শখের দ্রব্য সংগ্রহের ক্ষেত্রে মানুষের আকাঙ্ক্ষা হ্রাস না পেয়ে বরঞ্চ বৃদ্ধি পায়। তাহলে যেগুলো শখের দ্রব্য আছে সেগুলো যেমন স্বর্ণ কেনার ক্ষেত্রে কিন্তু যে যত তার টাকা থাকলে সে যত কিনবে ততই আরো কিনতে চাইবে, সেটা তার কি হবে না, এটা কমবে না, তার যে উপযোগ সেটা কিন্তু কমবে না। এই জন্য বলা হচ্ছে শখের দ্রব্যের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পায় না বরঞ্চ বৃদ্ধি পায়। অর্থের প্রান্তিক উপযোগ স্থির নয়। মার্শাল এই বিধিতে অর্থের প্রান্তিক উপযোগ স্থির করেছেন, এটা বাস্তবসম্মত নয়। কারণ অর্থ ব্যয় বৃদ্ধির সাথে সাথে অর্থের প্রান্তিক উপযোগ পরিবর্তন হয়। তাহলে আমরা শুরুতে বলেছিলাম যে অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে, অর্থাৎ বৈশিষ্ট্যের ক্ষেত্রে স্থির থাকবে, কিন্তু এখানে মার্শালের যে ধারণা, সেই ধারণা অনুযায়ী অন্যান্য অর্থনীতিবিদদের মধ্যে সেটা স্থির থাকে না। অর্থের প্রান্তিক উপযোগটা কি থাকে না, স্থির থাকে না। অর্থাৎ তার কাছে যে অর্থ থাকবে, একজন ব্যক্তির কাছে বা ভোক্তার কাছে যে অর্থ থাকবে, সেটা কিন্তু সে ব্যয় করার সাথে সাথে সেটা হ্রাস পেতে পারে। আবার তার আয় বৃদ্ধি পেলে সে বৃদ্ধি পেতে পারে। এই জন্য বলা হচ্ছে অর্থ ব্যয় বৃদ্ধির সাথে সাথে অর্থের প্রান্তিক উপযোগও পরিবর্তিত হয়, অর্থাৎ হ্রাস বৃদ্ধি পেতে পারে। প্রদর্শন প্রভাব, সামাজিক মর্যাদা লাভের জন্য মানুষ প্রতিযোগিতা করে অনেক দ্রব্য ক্রয় করে। এসব দ্রব্য ক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ হ্রাস পায় না। তাহলে অনেকেই আছে যে সামাজিক মর্যাদা দেখানোর জন্য অন্যের সাথে প্রতিযোগিতা করে কিন্তু সে বিভিন্ন দ্রব্য ক্রয় করে। বিভিন্ন দ্রব্য ক্রয় করার পরে প্রদর্শন প্রভাবের কারণে তার উপযোগ না কমে বরঞ্চ বৃদ্ধি পায়। এরপর হচ্ছে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য। এখন আসি পরিবর্তক দ্রব্য কি এবং পরিপূরক দ্রব্য কি। পরিবর্তক দ্রব্য হচ্ছে একটা দ্রব্য ভোগের ফলে যদি
সরি একটা দ্রব্য বিক্রয় করলে যদি অন্য একটা দ্রব্যের সমপরিমাণ উপযোগ পাওয়া যায়। যেমন আমি যদি বলি চা এবং কফি, চা এবং কফি হচ্ছে পরিবর্তিত দ্রব্য, অর্থাৎ একটা দ্রব্য বুক করার বলে অন্য একটা দ্রব্যের প্রায় উপযোগ পাওয়া যায়। চা কিংবা কফি যে কোনো একটা বুক করলে প্রায় উপযোগ পাওয়া যায়। আর পরিবর্তক হচ্ছে যেটা যারা একটা দ্রব্য যদি অন্য একটা দ্রব্য সাথে কি না হয়, স্বয়ংসম্পূর্ণ না হয়, সেটা হচ্ছে পরিপূরক দ্রব্য। যেমন আমি চা চিনি বলতে পারি, চা এবং চিনি, এবং কলম কালি, তাহলে কলম ছাড়া কালি সম্পূর্ণ নয়, কালি ছাড়া কলম সম্পূর্ণ নয়, তাহলে একটা অপরের কি পরিপূরক। তাহলে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্য, যেমন কোন দ্রব্যের উপযোগ শুধুমাত্র ওই দ্রব্যের যোগানের উপর নির্ভর করে না, দ্রব্যটির বিকল্প পরিপূরক দ্রব্যের উপর নির্ভর করে। যেমন কফির দাম বেড়ে গেলে চায়ের উপযোগ কমে যেতে পারে। তাহলে বলা হচ্ছে কি, কফির দাম যদি বেড়ে যায়, চায়ের উপযোগ কি হয়ে যাবে, কমে যেতে পারে। আবার পেট্রোলের অত্যাধিক দাম বেড়ে গেলে গাড়ির উপযোগ কমে যেতে পারে। বলা এই যে এখন বর্তমানে আমাদের দেশে আছে পেট্রোলের দাম অনেক বেড়ে গিয়েছিল মাঝখান দিয়ে, এই জন্য গাড়ির উপযোগ কিন্তু কমে গেছে। গাড়ি অনেকেই কম চালিয়েছিল, বা এখান থেকে উপযোগটা সে কম পেয়েছিল, অভাববোধটা কম করেছিল। অভাব পূরণ যে ক্ষমতা সেটা কিন্তু কম পেয়েছিল, সেটা সেই জন্য বলা হচ্ছে এখানে পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও এই বিষয়টা পরিবর্তন বা হতে পারে, স্থির থাকতে পারে। এরপর হচ্ছে কৃপণের ক্ষেত্রে, কৃপণের ধন লিপ্সার কোনো শেষ নেই, ফলে কৃপণের ক্ষেত্রে এই বিধি প্রযোজ্য হবে না। তাহলে কৃপণ ব্যক্তির ক্ষেত্রে এই বিধি কার্যকর হবে না, কারণ সে অর্থ খরচ করতে চায় না, এই জন্য সে অর্থ যতই পায় ততই চায়, এবং সে সেটা বৃদ্ধি করার জন্য সে সবসময় উদ্গ্রীব থাকে। এই জন্য তার ক্ষেত্রে উপযোগটা কি হয় না, ক্রমহ্রাসমান হয় না, বরঞ্চ বৃদ্ধি পেতে পারে। এরপর হচ্ছে আয় বৃদ্ধি, ভোক্তার আয় বৃদ্ধি পেলে এই বিধি অকার্যকর হয়ে যায়। তাইলে আয় যদি বৃদ্ধি পায়, বিধিটা কি হয়ে যাবে, অকার্যকর হয়ে যাবে, কারণ আয় বৃদ্ধি পেলে ভোক্তা অধিক পরিমাণে দ্রব্য ক্রয় করতে থাকে। তাহলে কারো যদি আয় 5,000 থেকে 10,000 টাকা হয়ে যায়, যদি সেটা হয়, সেক্ষেত্রে তার ভোগটা কি হবে, অধিক পরিমাণে বেড়ে যাবে, বরঞ্চ কমবে না। তাইলে তার উপযোগটা কি হচ্ছে, ভোগ বেড়ে যাওয়া মানে তার উপযোগ বেড়ে যাওয়া। তাহলে বলা হচ্ছে কি, আয় বৃদ্ধি পেলে কি হবে না, এই বিধি কার্যকর হবে না। এই জন্য আমরা বলেছি আয়, রুচি, অভ্যাস ইত্যাদি এগুলো কি থাকতে হবে, অপরিবর্তিত থাকতে হবে। তাহলে বলা যায়, পরিশেষে বলা যায় এসব সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগী বিধিটি অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। এই বিধিকে চাহিদা তত্ত্বের ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। এরপরে আসি আমাদের আরো গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সম্পর্ক। এটা তোমাদেরকে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করে দেখাতে হবে। আমি বিষয়গুলো মোট উপযোগ সূচি রেখা, প্রান্তিক উপযোগ সূচি রেখা এবং প্রান্তিক উপযোগ বিধি, এগুলো চিত্রের সাহায্যে সুন্দর করে খাতায় দেখাবো। আমরা এখন যাচ্ছি খাতা, ইনশাল্লাহ একেবারে এখানে সুন্দরভাবে বুঝিয়ে দেবো।